ভারত যদি কোনো কারণে বাংলাদেশের উপরে যদি কোনো বড় ধরনের কোনো আগ্রাসনের কোনো চিন্তা করে, তাহলে তার মাথায় এখন কাজ করবে যে এদের সাথে তো তাহলে ওই প্রতিরক্ষা জোটের দেশগুলো যুক্ত হবে। যুদ্ধে যদি ইরান জয়ী হয়ে যায়, তারপরে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে সে পরোয়া করবে কি না, এই ভয়টা কিন্তু মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর আছে। আর সেই ভীতি থেকেই কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে ন্যাটোর আদলে যে মধ্যপ্রাচ্যের যে জোট, মক্কা প্রতিরক্ষা জোট, সেটি হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। এই মাসের শুরুতে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান মিলে একটি প্রতিরক্ষা চুক্তি করেছে এবং এটি হচ্ছে মক্কা প্রতিরক্ষা চুক্তি হিসাবে এটি পরিচিত। এবং এই প্রতিরক্ষা চুক্তি অনেকটা ন্যাটোর যে চুক্তি সেই চুক্তির মতোই, এবং ন্যাটোর 5 ধারার মতো এই চুক্তিতেও একটি ধারা সংযোজন করা আছে। এবং এরকম একটি চুক্তি করেছে এই 3টি দেশ, এবং বলা হচ্ছে যে এখানে আরও দেশ যুক্ত হতে পারে। বলা হচ্ছে যে পরবর্তী দেশ হিসাবে এখানে মিশর যুক্ত হবে, এবং এখন বাংলাদেশও এই জোটে বা এই প্রতিরক্ষা চুক্তিতে অন্তর্ভুক্ত হতে চাচ্ছে। বাংলাদেশ ইতিবাচকভাবে এটির প্রতি আগ্রহ প্রকাশ করেছে। এবং সম্প্রতি আমাদের যে এখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, তিনি বলেছেন যে বাংলাদেশ ফার্স্ট নীতিতে সবার সাথে ভারসাম্য বজায় রেখে বাংলাদেশ তার নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই জোটে যুক্ত হওয়ার ব্যাপারে ইতিবাচকভাবে চিন্তাভাবনা করছে। তো এই যখন অবস্থা, এই চিন্তাভাবনার কথাটি যখন এসছে যে বাংলাদেশ এই জোটে যুক্ত হতে পারে বা এই প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে পারে, তখন এটি নিয়ে ভারতের মাথা কিন্তু কিছুটা হলেও বলা যায় যে বিচলিত একটু। তারা যেই ধরনের ভাষায় এখন বিবৃতি দিচ্ছে, এবং তারা বলছে যে তারা এটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, বাংলাদেশের এই যুক্ত হওয়ার বিষয়টিকে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং তারা এটি সারাক্ষণ নিরীক্ষণ করছে, এরকম একটি কথা ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র জয়সওয়াল, তিনি বলেছেন। তো এই যে ভারতের এই বাংলাদেশ এই জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে ভারতের তো আসলে তেমন কোনো স্টেক থাকার কথা না। ভারতের এখানে তো তেমন কোনো ওই যে চুক্তি হয়েছে সেটি নিয়েও সেখানেও কিন্তু ভারতের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে, ভারত এখানে কোনো ক্ষতিগ্রস্ত হবে বা লাভবান হবে, এরকম কোনো কিছু অন্তত প্রত্যক্ষভাবে বোঝা যায় নাই। তারপরেও যখনই বাংলাদেশ এই প্রতিরক্ষা জোটে যুক্ত হতে যাচ্ছে বা যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করছে, তখন এটি নিয়ে কিন্তু ভারত প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং বলছে যে তারা এটি গভীরভাবে নজর রাখছে। তো কেন এই ভারতের এই দুশ্চিন্তা, বা ভারত কেন এটিতে গভীরভাবে নজর রাখছে? ভূরাজনৈতিক কারণে তো সেটি খুব স্বাভাবিকভাবেই নজর রাখতে পারে। যে কোনো দেশে এখন যে বিশ্ব পরিস্থিতি, বিশ্ব রাজনীতি বা ভূরাজনীতি, সেখানে যে কোনো দেশের প্রতি রাখতে পারে নজর। আর মধ্যপ্রাচ্যের বিষয়টা তো বিশ্বের সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ এখানে ভারতের বিপুল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্যে, অন্যান্য তথ্য প্রযুক্তি বা ব্যবসা বাণিজ্য সেগুলো বাদ দিলেও বিপুল সংখ্যক ভারতীয় তারা কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ করে। ফলে এই যে তাদের যে রেমিটেন্সেরও একটা বড় জায়গা কিন্তু হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ফলে সেখানে যদি কোনো রকমের ওই দেশগুলোর সাথে তাদের সম্পর্কের অবনতি হয় বা কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে তাদের সেই বাজারেও কিন্তু প্রভাব পড়বে, পাশাপাশি ব্যবসা বাণিজ্যের উপরও প্রভাব পড়বে। সেই দুশ্চিন্তা তো একটা আছে সেদিক থেকে, সেই অ্যাঙ্গেলে। কিন্তু বাংলাদেশ যখন ওইখানে যুক্ত হবে, তখন তার আবার আরেকটা দুশ্চিন্তা যুক্ত হবে, সেটা হচ্ছে নিরাপত্তার দুশ্চিন্তা। তো নিরাপত্তার দুশ্চিন্তা কেন ভারত এখানে নিরাপত্তার দুশ্চিন্তা করছে, সেটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। দেখুন, আমি যেটা ব্যক্তিগতভাবে, আমি তো ইরান এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই নিয়মিতভাবে ভিডিও করছি, বিষয়গুলো একটু দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আমি সব বুঝি একেবারে তা না, কিন্তু ভূরাজনীতি অন্তত এই ইরান যুদ্ধকে কেন্দ্র করে যা ঘটছে সেটি কিছুটা বোঝার চেষ্টা করি। বেসিক্যালি আমার কাছে যেটি মনে হয়, মক্কা প্রতিরক্ষা চুক্তি যেটি হয়েছে, সেই প্রতিরক্ষা চুক্তিটি হয়েছে মূলত ইরানকে টার্গেট করে। যদিও এটি সরাসরি বলা হচ্ছে যে কোনো দেশকে টার্গেট করে নয়, ইরানকে তো নাই, ইরানকে কোনোভাবেই টার্গেট করা হয়নি, কিন্তু আমি যেটি বুঝি এটি হচ্ছে মূলত ইরানকে টার্গেট করেই এই প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এই কারণে যেখানে ইরানের সাথে যুদ্ধ করতে এসে, রেজিম চেঞ্জ করতে এসে মার্কিন যুক্তরাষ্ট্র নাস্তানাবুদ অবস্থা, তাদের সমস্ত, শুধুমাত্র আমার মনে হয় যে এখন পারমাণবিক অস্ত্র ব্যবহার বাদ দিয়ে আর সমস্ত কৌশল তারা প্রয়োগ করেছে এবং ইরানের কাছে তারা নাস্তানাবুদ হয়েছে।
ইরানের বড় ক্ষতি হয়েছে, কিন্তু ইরান কিন্তু এখনও পর্যন্ত নৈতিকভাবে এই যুদ্ধে জয়ী হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই যুদ্ধে নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারে নাই। বরং এখন এখান থেকে কিভাবে কৌশলে মার্কিন যুক্তরাষ্ট্র যেতে পারে সেই রাস্তায় আছে। তো যদি এখন ধরেন যেই পরিস্থিতি যুদ্ধের ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, এবং ইসরায়েলও এর সাথে যুক্ত ছিল, তো ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র মিলিয়ে যখন ইরানকে সরাসরি রেজিম চেঞ্জও করতে পারলো না, ইরানকে পরাজিতও করতে পারলো না, তার মানে হচ্ছে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে ইরানকে এই অবস্থায় ছেড়ে চলে যায়, বা ইরান যদি এই অবস্থা থেকেও যদি মানে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে সরে যায় বা ইসরায়েল সরে যায়, তাহলে এই যুদ্ধে কিন্তু পরিপূর্ণভাবে ইরান নিজেকে জয়ী হিসাবে ঘোষণা করতে পারবে। এবং ইরান কিন্তু তখন এই অঞ্চলের, অন্তত মধ্যপ্রাচ্যের একটা নিজেকে পাওয়ারফুল দেশ হিসাবে বলতে পারি, যে এই মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার হিসাবে নিজেকে প্রমাণিত করতে পারবে। অটোমেটিক্যালি নৈতিকভাবেই কিন্তু অন্যান্য দেশগুলো কিন্তু তার কাছে অনেকখানি, বলা যায় যে সামরিক দিক থেকে বলেন বা শক্তির দিক থেকে বলেন, অনেকখানি নিচু হয়ে যাবে, নিচু হয়ে থাকতে হবে তাদেরকে। কারণ পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা এবং তার মিত্র ইসরায়েল, দুই দেশ মিলে যখন ইরানকে রেজিম চেঞ্জ করতে পারে নাই, পরাজিত করতে পারে নাই, তখন মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো তার সাথে যুদ্ধ করে বিজয়ী হবে, বা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো তাকে পরাভূত করতে পারবে, এই চিন্তাটাই কিন্তু তখন উঠে যাবে। ফলে এই যে ইরান যে মানে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে দুর্বল হয়ে চলে গেলে, বা এখন যেটি শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এখন যে মার্কিন যুক্তরাষ্ট্র আস্তে আস্তে তাদের অবস্থান পরিবর্তন করছে, তো সেটি যখন সরে যাবে, তখন ইরানের কাছ থেকে অন্যান্য দেশগুলো, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো কিন্তু প্রতিরক্ষার ব্যবস্থা আগে থেকেই নিয়ে রাখতে চাইবে। তারা নিজেদের নিরাপত্তা, নিজেদের আত্মরক্ষার জন্যই কিন্তু এই ব্যবস্থা তাদেরকে নিতে হবে, যাতে করে যে কোনো সময় ইরান এই দেশগুলোকে আবার হুমকি দিতে না পারে। ভয়টা তৈরি হয়েছে এই কারণে যে এই যুদ্ধ চলাকালে, অর্থাৎ ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলাকালেই কিন্তু ইরান কিন্তু শুধু মার্কিন ঘাঁটিতে হামলা করেনি, দেশের অন্যান্য দেশগুলোতে মার্কিন যে স্থাপনা আছে বা অন্যান্য দেশগুলোতে কিন্তু হামলা করেছে, সে কিন্তু কোনো পরোয়া করে নাই। ফলে এই যুদ্ধে যদি ইরান জয়ী হয়ে যায়, তারপরে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে সে পরোয়া করবে কি না, এই ভয়টা কিন্তু মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর আছে। আর সেই ভীতি থেকেই কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে ন্যাটোর আদলে যে মধ্যপ্রাচ্যের যে জোট, মক্কা প্রতিরক্ষা জোট, সেটি হয়েছে। এবং ন্যাটোর মতোই একটি ধারা রাখা হয়েছে, 5 নম্বর ধারার মতো, যে এইখানে যদি একটা দেশে কেউ আক্রমণ করে, তাহলে অন্য দেশগুলো ভাববে যে তার উপরে আক্রমণ হয়েছে, এবং সেইভাবে অন্য দেশগুলো এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এইখানেই হচ্ছে মূল খেলাটা। যে যখন ধরেন এখন বাংলাদেশ যদি ওই প্রতিরক্ষা জোটে ঢুকে, এবং ভারত যদি কোনো কারণে বাংলাদেশের উপরে যদি কোনো বড় ধরনের কোনো আগ্রাসনের কোনো চিন্তা করে, তাহলে তার মাথায় এখন কাজ করবে যে এদের সাথে তো তাহলে ওই প্রতিরক্ষা জোটের দেশগুলো যুক্ত হবে। ফলে এই কনসার্নটাই কিন্তু এখন কাজ করছে ভারতের মাথায়। এবং পাকিস্তানের সাথেও যদি, পাকিস্তান যেহেতু এটিতে আছে, পাকিস্তানের সাথেও কিন্তু সে যদি এখন যুদ্ধ করতে যায় ভারত, তাহলেও কিন্তু তার মাথায় এটা কাজ করবে যে তুরস্ক এবং সৌদি আরব পাকিস্তানের সাথে আছে। তো এটি হচ্ছে আসলে ভারতের মূল কনসার্নের জায়গা। তবে আমার কাছে যে ব্যক্তিগতভাবে যেটি মনে হয়, যে এখানে অনেকগুলো সমীকরণ আরও কাজ করবে। এখানে ধরেন যেই দেশগুলো এখন এই প্রতিরক্ষা জোটে, মক্কা প্রতিরক্ষা জোটে আছে, তারা সুন্নি প্রধান দেশ। এবং ধরেন এর পরের যে দেশটা, এই 3টা দেশের বাইরে এর পরে যে যুক্ত হবে সে হলো মিশর, এবং বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে। অর্থাৎ এই যে 5টি দেশ আপাতত, এরা সবাই কিন্তু সুন্নি প্রধান দেশ। এবং এখানেও কিন্তু একটা বড় ধরনের একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে, যে এটা আবার পরবর্তীতে শিয়া সুন্নির কোনো মানে কি বলে যে কুলোয়ার, মানে এটাকে ঠান্ডা যুদ্ধ বলেন বা প্রকাশ্য যুদ্ধ বলেন, সেটি পরবর্তীতে এরকম রূপ নেয় কিনা সেটিও কিন্তু একটা সন্দেহ থেকে যায়। কারণ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবশেষ যেই অস্ত্র, সেটি হলো যে যদি আমি তোমাদের সাথে না পারি, তাহলে তোমাদের মধ্যে লাগিয়ে রাখবো। সেটিও একটা, কিন্তু এটা একেবারে সে বহু যুগ আগে থেকেই কিন্তু এই জিনিস চলে আসছে, এবং সেটির এই খেলা কিন্তু ওই থার্ড পার্টি হয়ে অনেকেই খেলতে চায়, 2 পার্টির মধ্যে লাগিয়ে দিয়ে থার্ড পার্টি একজন খেলে। তো এটিও এখানে হওয়া অসম্ভব নয়। তাই আমার কাছে মনে হয় যে আমরা যেই পলিসি নিয়েছি, আমাদের এখন এর পলিসি নেওয়াটাও এটা অযৌক্তিক না। কারণ মধ্যপ্রাচ্যে আমাদের এই বিশেষ করে সৌদি আরবে আমাদের যেই সংখ্যক মানুষ কাজ করেন, সেই শ্রমের বাজার আছে। তারপরে হচ্ছে বাংলাদেশ নতুন করে এখন বিশেষ করে 24 5 আগস্টের পরে পাকিস্তানের সাথে সম্পর্ক নতুন করে সুদৃঢ় করছে বাংলাদেশ।
সম্পর্ক বাড়াচ্ছে। তো সেই জায়গাগুলোর হিসাব করলে কিন্তু এখন এই জোটে বাংলাদেশ যেতে চাইবে, সেটিই স্বাভাবিক। এখন এটি ভারত এটি নিয়ে কি ভাবলো কি ভাবলো না, বা ভারত এখানে কি প্রতিক্রিয়া দেখালো, সেইটা খুব বেশি বাংলাদেশ এখন যে অবস্থায় আছে খুব বেশি ভাববে এটা আমার কাছে মনে হয় না। তারপরেও যেহেতু কূটনীতি এবং আমাদের প্রতিবেশী দেশ, এই ভাবনাগুলোকে একেবারে ফেলে দেওয়ারও কোনো সুযোগ নেই। সব দিক রক্ষা করেই কিন্তু, যেটি আমাদের প্রতিমন্ত্রী বলেছেন যে আমরা একটা ভারসাম্যমূলক পররাষ্ট্র নীতি আমরা গ্রহণ করব। তো সেটিতেই যদি হয়, আমাদের যে ভারসাম্যমূলক নীতি তো আগে থেকে আছেই, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, সেই নীতিতেই আমরা চলতে পারি। তারপরেও দেখা যাক এটি নিয়ে শেষ পর্যন্ত কি হয়, কোথাকার পানি কোথায় গড়ায়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।